আপনারা শুনেছেন নির্বাচনে সম্পৃক্ত বা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সহ কর্মচারী সহ বিশেষ করে প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের একাংশের মধ্যে সুস্থ এবং নিরপেক্ষ ভূমিকা পালনের ঘাটতি ছিল এবং কোনো কোনো ক্ষেত্রে ব্যাপক অনিয়ম এবং নিষ্ক্রিয়তা লক্ষ্য করা গেছে, অবৈধ লেনদেন হয়েছে, অবৈধ অর্থ উত্তোলন হয়েছে। নির্বাচনের আচরণ বিধি প্রতিপালনে রাজনৈতিক দল এবং প্রার্থীদের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনেক ক্ষেত্রে সহযোগিতার তুলনায় অসহযোগিতার দৃষ্টান্ত দেখা গেছে। তবে একটা জিনিস দৃশ্যমান হয়েছে যে এবার উভয় প্রতিপক্ষই কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে। সেটি এক হিসাবে বলা যেতে পারে যে এটি নির্বাচন কমিশনের নিরপেক্ষতার একটা দৃষ্টান্ত হিসেবে বিশ্লেষণ করা যেতে পারে। আমি কিন্তু পুরোপুরি বলছি না নিরপেক্ষ ছিল সেটি আমি বলছি না, কিন্তু এই যে প্রতিপক্ষ নির্বাচন কমিশনকে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে তার অর্থটা হচ্ছে নির্বাচন কমিশন চেষ্টা করেছে নিরপেক্ষ থাকার জন্য, সেটি নিঃসন্দেহে বলা যায়। নির্বাচনী আচরণ বিধি মান্য করার ক্ষেত্রে অঙ্গীকার ছিল রাজনৈতিক দলগুলো, কিন্তু সেই অঙ্গীকার রক্ষা করতে পারেনি, যেটি আমরা ইতিমধ্যে বলেছি। তাদের বিশেষ করে বিপর্যয় উল্লেখ করতে সেটা নির্ধারিত যে নির্বাচনী ব্যয়ের সীমা, নির্বাচনী প্রচারণার ব্যয়ের সীমা, নির্বাচনী ব্যয় কিন্তু শুধু প্রচারণার মধ্যে সীমাবদ্ধ নয়। আপনারা জানেন বাংলাদেশের নির্বাচনে কিন্তু অনেক দেশের মতোই বিশেষ আমাদের মতো পার্শ্ববর্তী দেশগুলোতে নির্বাচনী ব্যয়ের একটা বিশাল সিংহভাগ অংশ হয় মনোনয়ন কেন্দ্রিক যে ব্যয়। সেখানে এই আমাদের যে তথ্য তার মধ্যে কিন্তু সেটি নেই, এটা পরিষ্কার হচ্ছে সেই তথ্য নেই। যেটা আছে দৃশ্যমান এবং পরিমাপযোগ্য নির্বাচনী প্রচারণা যে ব্যয়, সেই ব্যয়ের যে চিত্রটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে আমরা দেখতে পেয়েছি যে অনলাইন এবং অফলাইন যৌথভাবে এটা ব্যাপকভাবে লঙ্ঘিত হয়েছে। শীর্ষ দুই দল বিএনপি ও জামাত প্রার্থীদের ক্ষেত্রে এই লঙ্ঘনের মাত্রা সবচেয়ে বেশি। অফলাইন এবং অনলাইন বা প্রত্যক্ষ প্রচারণার ব্যয় লঙ্ঘন হয়েছে নির্ধারিত সীমার তুলনায় প্রায় 19% থেকে প্রায় 328% বেশি। যেটা আমরা তরবারি বিশ্লেষণটা দেখেছেন, তবু আমি অনেকবার বলছি বিএনপির পক্ষ থেকে যে ব্যয় নির্বাচনী প্রচারণা বিএনপি প্রার্থীরা করেছেন সেটা 327.5% বেশি। স্বতন্ত্র প্রার্থী 315.2%। উল্লেখ্য এই স্বতন্ত্র প্রার্থী কিন্তু সাধারণত স্বতন্ত্র বলতে যা বোঝায় সেটি নয়, এখানে যেহেতু বিরোধী প্রার্থী, কোন দলের বিরোধী প্রার্থী সেই হিসাবে, সেই কারণে সেখানে যেরকম অসুস্থ প্রতিযোগিতা বেশি হয়েছে, আবার অর্থের ব্যয় অর্থের ব্যয় বেশি হয়েছে। জামায়াতের পক্ষ থেকে অর্থের ব্যয়ের অতিরিক্ত হার হচ্ছে 159.1%, জাতীয় পার্টিও বেশ পিছিয়ে নেই 128.6%, এনসিপি 19% বেশি ব্যয় করেছে। সার্বিকভাবে নির্বাচন গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতামূলক এবং অন্তর্ভুক্তমূলক হয়েছে। তা সত্ত্বেও নির্বাচনের প্রতিদ্বন্দ্বী দল এবং প্রার্থীরা অনেক ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনে পুরোপুরি ভাবে সক্ষম হয়নি। কর্তৃত্ববাদী সরকারের পতন হয়েছে, তা সত্ত্বেও রাজনৈতিক দল এবং প্রার্থীদের মধ্যে অনেকের মধ্যেই আমি যেটা আগে বলেছি আমাকে জিততেই হবে, বিজয়ী হতেই হবে, এই চর্চাটা অব্যাহত রয়েছে। আর যে ধরনের সংসদ আমরা পেলাম সেই চিত্রটা হচ্ছে যে এরকম যে ত্রয়োদশ সংসদে নারী প্রতিনিধিত্ব মাত্র 2.34%, যেটি সবচেয়ে কম সাম্প্রতিক কালে আমাদের যে তথ্য অনুযায়ী যে সংসদগুলোর তথ্য আছে সেটি, এবং সেটিও উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে 2.3% মূলত তারা কিন্তু বিএনপি বা যে দল ক্ষমতায় আসবেন, দায়িত্ব ক্ষমতা বা দায়িত্ব সংখ্যা পরিচালনার দায়িত্ব পাচ্ছেন সংসদ নেতা, ছয়জনই, তার 7 জনের মধ্যে 6 জন, একজন যিনি স্বতন্ত্র আছেন তিনিও কিন্তু প্রাক্তন বিএনপির কেন্দ্রীয় নেতা ছিলেন, তিনি স্বতন্ত্র অর্থাৎ পোটেনশিয়াল আমাদের লক্ষণীয়, রিপিট করছি, অন্য কোন দল আমাদের সংসদে প্রতিনিধিত্বকারী বাকি 8 দলের কারো কিন্তু নারী প্রতিনিধি নেই, শুধু বিএনপি আছে। অর্থাৎ যে অন্য দলগুলো যেরকম সম্ভাবনা আছে নারী প্রতিনিধিত্বের দায়িত্ব গ্রহণ করা, প্রতিনিধিত্ব বিকাশের দায়িত্ব গ্রহণ করা, একইভাবে বিএনপির উপরে দায়িত্বটা আরো বেশি বলে আমি মনে করি, যে তারা আরো বেশি নারী মনোনয়ন এবং নারীদের নির্বাচন করে নিয়ে আসার যে সম্ভাবনা সেটাকে সেই সুযোগটাকে তারা গ্রহণ করবে। এবং এই যে করুণ চিত্র তার অন্যতম কারণটা আমি যেটা বলেছি, রিপিট করছি, নারী যে আমাদের সংসদে বা জনপ্রতিনিধিত্বে নারী যে অংশগ্রহণের সুযোগ সম্ভাবনা পদদলিত হচ্ছে, তার অন্যতম কারণ হচ্ছে আমাদের রাজনীতিতে, নির্বাচনী সংস্কৃতিতে অর্থ বেশি, ধর্ম এবং পুরুষতান্ত্রিকতা। এর কারণেই হচ্ছে নারীরা পিছিয়ে আছে, নারী প্রতিনিধিত্বের সম্ভাবনা
হচ্ছে না। এই বিষয়গুলো আমাদের রাজনৈতিক দলগুলোকে অনুধাবন করতে হবে এবং দায়িত্বটা গ্রহণ করতে হবে, যাতে করে তারা সেই সুযোগটা সৃষ্টি করে না, প্রতিবন্ধকতা যারা তারা দূর করে। নারীকে সুযোগ দেওয়া দরকার নেই, তার বিরুদ্ধে যে তার সামনে যে প্রতিবন্ধকতা প্রতিকূলতা গুলো সেগুলো অপসারণ করতে হবে, এটা অপসারণ করার দায়িত্ব আমাদের রাজনৈতিক দল। সংসদে এবার অপেক্ষাকৃত তরুণ সদস্য, তরুণ একটা ব্যাপক সংখ্যায় তরুণ। তরুণ শুধুমাত্র বয়সে তরুণ না, আমাদের অভিজ্ঞতায় তরুণ। যেটি তৌহিদ বলেছেন তার উপস্থাপনায় সরকার সংসদ সংসদীয় নেতা এবং বিরোধী নেতা উভয় যেরকম নতুন সংসদ প্রথমবারের মতো, একইভাবে অন্য 9টা বাকি সবগুলো দলেরই যারা মনোনীত হয়েছে তাদের মধ্যে সকলেই কিন্তু প্রায় অন্য সকলেই নতুন সদস্য, অর্থাৎ অন্য যে বাকি দলগুলোর নেতা বা প্রতিনিধি যারা সংসদে নির্বাচিত হয়েছেন তারাও একেবারে নতুন সদস্য। অবশ্যই আমাদের প্রবীণ বা অভিজ্ঞতা সম্পন্ন সংসদ সদস্যগণ আছে যাদের সাথে নতুন যে মিশ্রণ, সেটি আমরা এই আশা করবো যে ইতিবাচক ফল নিয়ে আসতে পারে। 13% 84.83% স্নাতকোত্তর এবং উচ্চ ডিগ্রিধারী, ইতিবাচক সংবাদ। এর মধ্যে সবচেয়ে বেশি স্নাতকোত্তর হচ্ছে 44.83%। তবে অন্যদিক থেকে কিভাবে এটাকে আমরা সাধারণত নেতিবাচক ভাবে দেখি, তবে এটা বৈশিষ্ট্য আমাদের সংস্কৃতি হয়ে আসে। এবারের সংসদে ব্যবসায়ী পেশা সবচেয়ে বেশি, মূল পেশা ব্যবসা, মূল পেশা কিন্তু যেটা মূল পেশা হিসেবে উল্লিখিত হয়েছে, অর্থাৎ প্রত্যক্ষ ভাবে পেশা তাদের তাদের আর হচ্ছে প্রায় 60%, 59.9%, সিম্পলি 60%। যেটি আমাদের প্রথম 73-এ যে জাতীয় সংসদ স্বাধীনতার পর সেখানে ছিল 17.5%, সেটা বেড়ে এখন দাঁড়ালো 60%। তথাকথিত দ্বাদশ সংসদ, যেটি সংসদ ঠিক বলা যাবে না, সেই সংসদের জন্য একটু বেশি, 62.5%, সেখান থেকে একটু কম। কিন্তু মোটা দাগে আপনি ট্রেনটা দেখেন 17.5 থেকে এখন 60% ব্যবসা, মূল ব্যবসা। আমি যদি এর সাথে পরোক্ষ পেশা হিসেবে ব্যবসায়ী হিসাব করা হয় তাহলে সেটার হার কত হবে সেটি পরিমাপ করা, আমরা অনুমান করতে পারি, পরিমাপ করা তথ্যের উপরে।